কোনো রপ্তানি হবে না যতক্ষণ পর্যন্ত আমদানি শুল্ক, যেগুলো বিশেষ করে ইন্টারমিডিয়েট গুডস, কাঁচামাল, এগুলির যদি জিরো ট্যারিফ না করা হয়। কেন এগুলো আমরা রপ্তানি করতে পারছি না বেশি বেশি? তার বড় কারণ হচ্ছে আমাদের যে বাণিজ্য নীতিটা আছে, সেই নীতিটা রপ্তানিকে ডিসকারেজ করে এবং দেশীয় বাজারে বিক্রি করার জন্য এনকারেজ করে। বছরের পর বছর শুনছি যে আমরা উন্নত দেশ হয়ে যাচ্ছি, আমরা খুব ভালো করছি, কিন্তু আমাদের শিল্প খাত সেইভাবে আসলে কম্পিটিটিভ কেন হচ্ছে না? সালে কোভিড মহামারীর কারণে সারা বিশ্বের অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা থেকে সেরে ওঠার আগেই 2022 সালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আবার পুরো বিশ্বকে একটি নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। সেই বাস্তবতা থেকে বের হয়ে আসার আগেই এবার দৃশ্যপটে হাজির ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার। এই ট্যারিফ ওয়ার বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আমাদের অর্থনীতিকে এই ট্যারিফ যুদ্ধ থেকে বাঁচাতে কি করণীয় রয়েছে? দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য বছরের পর বছর ধরে আমরা যে ট্যারিফ বসিয়ে রাখছি, সেটি কি আমরা সবসময় রাখতে পারবো? কিভাবে আমরা এই অবস্থাকে মোকাবেলা করব? ওয়েলকাম টু স্টার কানেক্টস, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেশের অর্থনীতি এবং ট্যারিফ বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ডক্টর জায়েদ সাত্তার। স্যার, ওয়েলকাম টু আওয়ার শো। এই যে আমরা দেখলাম যে গত 2 এপ্রিল যে ট্রাম্পের পক্ষ থেকে যে ট্যারিফ বসানো হলো, এটা আসলে আমাদের অর্থনীতিতে ইম্প্যাক্ট কি, কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে আমাদের অর্থনীতিতে? ইম্প্যাক্ট অবশ্যই ফেলবে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর অর্থনীতি একটা তোলপাড় সৃষ্টি হয়েছে এই ট্যারিফের স্কিমের। এটা একটা অদ্ভুত ধরনের স্কিম। এটা ইতিহাসে কখনো এরকম হয় নাই। 1930 দশকে ওই আমেরিকা থেকে কিছু এই সিমিলার, কিন্তু এত বেশি জোরালো না, যে ওইটাকে বলা হয় স্মুথ হাউলি ট্যারিফ অ্যাক্ট। ওখানে আমেরিকান কংগ্রেসম্যান এরা এরকম একটা ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল হঠাৎ। তারপরে টিট ফর ট্যাট ট্যারিফ, মানে সব অন্যান্য দেশও বাড়ালো এইসব। ওটা করে একদম পৃথিবীর অর্থনীতির উপরে একটা বিরাট ধাক্কা, এবং পৃথিবীর অর্থনীতির মানে ডিপ্রেশনে চলে গেল। গ্রেট ডিপ্রেশন ওই সময় তো হয়েছে। এবং মানে দ্বিতীয় মহাযুদ্ধ আরম্ভ হওয়ার একটা কারণ কিন্তু ওই যে অর্থনৈতিক যে ডিপ্রেশন হলো এইসব। সো ওটা থেকে বেঁচে আসার পথ হলো সেই যে নতুন একটা ট্রেড আর্কিটেকচার, ওয়ার্ল্ড ট্রেড আর্কিটেকচার করা হলো, যে ব্রেটন উডসের মাধ্যমে বিশ্বব্যাংক, IMF সৃষ্টি হলো, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তো পরে আসলো, কিন্তু গ্যাট হলো। মানে তখন দেখা গেল যে ভাই এইসব ট্যারিফ করে পৃথিবীর আন্তর্জাতিক বাণিজ্যকে একেবারে বন্ধ করে দেওয়ার যে জোগাড় হয়েছিল, সেটা পৃথিবীর সব দেশের জন্য কিন্তু ক্ষতিকর। সুতরাং এইটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, মানে বাণিজ্য উদারীকরণের মাধ্যমে সারা পৃথিবীতে, যাতে করে বাণিজ্য হয় বেশি। বাণিজ্য যত বেশি হয় ততই পৃথিবীর মানুষের জন্য উপকার। তো এখানে একটু একটা প্রশ্ন করি যে ডব্লিউটিও এর আন্ডারে বা ডব্লিউটিও এর মেম্বার হিসেবে একটা দেশ কি এই ধরনের পদক্ষেপ নিতে পারে? এই পদক্ষেপটা নিতে পারে না। এটা দিস ইজ ইন ভায়োলেশন অফ ডব্লিউটিও রুলস। কিন্তু যেটা ওনারা করছে সেটা হচ্ছে আমেরিকার এটাকে একটা ইকোনমিক ইমার্জেন্সি বলছে, ন্যাশনাল সিকিউরিটির একটা অজুহাত নেওয়া হয়েছে। সেটা ওদের আইন আছে, একটা ইকোনমিক ইমার্জেন্সি হলে ওইটা কি যেন ট্রেড এক্সপ্যানশন অ্যাক্ট না কি যেন একটা আছে। এবং ডব্লিউটিওর নিয়মেও ওইটা আর্টিকেল 21-এ একটা আছে, এই যে ইকোনমিক সিকিউরিটি বলে একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আছে, যেখানে এক্সেমশন নেওয়া হয়। কিন্তু ওরা সেই ডব্লিউটিওর নিয়মে যায়নি। এটা হচ্ছে তাদের নিজের ইকোনমিক ইমার্জেন্সি দেখিয়ে। আর এটা তো কংগ্রেসের মাধ্যমে আসে নাই, এটা হোয়াইট হাউসের একটা সিদ্ধান্ত যে আমরা ডিউটি বসিয়ে দেবো। তো সে ডব্লিউটিওর নিয়মের মধ্যেও পড়ে না। কিন্তু আমাদের ট্রেডের উপর এখন এটা কি ইম্প্যাক্ট ফেলবে? পরিষ্কার, এখন আমরা তো আমেরিকার সাথে আমরা বাণিজ্য করি, প্রচুর বাণিজ্য। আমাদের $8.4 বিলিয়ন রপ্তানি হয়েছিল, আমদানি করেছি $2.5
$2 বিলিয়ন একটা ট্রেড সারপ্লাস আছে আমেরিকার সাথে। কিন্তু আর আমেরিকার আমাদের সাথে একটা ঘাটতি আছে। ও এই শুল্কগুলো তিন রকমের শুল্ক তারা করেছে, আর্টিকুলেট করছে। একটা হচ্ছে যে 25% শুল্ক, ওইটা আগেই করে দিয়েছে, 25% দেবে সব গাড়ির উপরে, 25% শুল্ক, স্টিল, আয়রন অ্যান্ড স্টিলের উপরে 25%, এরা সবার ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটা করছে একটা 10% একটা, এটাকে বলে বেজ লাইন ট্যারিফ, সবার জন্য, এটা সবার জন্য 10% বেজ লাইন ট্যারিফ। এইটা হচ্ছে এটার একটা শানে নজরুল আছে, এটার একটা তারা আর্গিউ করছে যে আমেরিকার যেহেতু ডলার, ইউএস ডলারটা একটা রিজার্ভ কারেন্সি, সেই জন্যে সব দেশের একটা চাহিদা আছে রিজার্ভ কারেন্সি। পৃথিবীর রিজার্ভের 60% কিন্তু ইউএস ডলারে রাখা হয়। ইউএস ডলার পেমেন্ট হিসেবে 70% ইন্টারন্যাশনাল পেমেন্ট সব ইউএস ডলারে হয়। সো এই যেহেতু একটা রিজার্ভ কারেন্সি, সেহেতু ডলারের একটা এক্সেস একটা ডিমান্ড সবসময়, পেরেনিয়াল এক্সেস ডিমান্ড রয়েছে। আপনি যেসব দেশ ঘাটতি হোক আমেরিকার সাথে বা সারপ্লাস হোক, রিজার্ভের একটা চাহিদা আছে। সো সেই জন্য ওরা বলছে যে ডলারটা পেরেনিয়ালি ওভারভ্যালিউড। পেরেনিয়ালি মানে সব সময় যদি ওভারভ্যালিউড হয় ডলার, তার মানে অন্যান্য কারেন্সি, সব কারেন্সি রিলেটিভলি মানে একটা কম্পিটিটিভ এজ পেয়ে যায়, মানে একটা ডেপ্রিসিয়েটেড ডলারের তুলনায়। এইটা হচ্ছে যে তাহলে তো সবার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই ডলার রিজার্ভ কারেন্সির জন্য। তো সেটাকে নিউট্রালাইজ করা, এটা যদি একটু স্যার বুঝিয়ে বলেন যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি। এরা সবাই কারেন্সি যদি একটু, যেমন এখন আমাদের যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হয় 2 বছরে 40% মান হারিয়েছে টাকার, একদিক থেকে মান হার, আরেকদিকে কম্পিটিটিভনেস বাড়ানো। আমাদের রপ্তানিগুলোর কম্পিটিটিভনেস বেড়ে গেছে, আমরা রপ্তানিগুলো কম দামেও বিক্রি করে বেশি পয়সা পাচ্ছি। এক্সপোর্টাররা 40%, প্রত্যেকটা ডলার এক্সপোর্ট করলে 40% বেশি টাকা পাচ্ছে। এটাকে বলে যে কম্পিটিটিভনেস বাড়ানো। সো ওরা ওই ধরে রেখেছে সারা বছরের পর বছর ইউএস ডলার ওভার ভ্যালিউ এবং অন্য কারেন্সিগুলো রিলেটিভলি আন্ডার সুবিধা পাচ্ছে। তো ওইটা নিউট্রালাইজ করার জন্যে এই 10% একটা ক্রস দ্য বোর্ড একটা বেজ লাইন ট্যারিফ দিয়েছে। এরপরে হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা নিয়ে সব তোলপাড়। রেসিপ্রোকাল ট্যারিফটা হচ্ছে তারা 60টা দেশকে আইডেন্টিফাই করেছে যে এই দেশগুলো সব আমাদের সাথে ট্রেড সারপ্লাস রান করছে। চায়না হচ্ছে 1 নম্বর, মানে তার কত $300 বিলিয়ন বেশি ট্রেড সারপ্লাস। তারপরে হচ্ছে ভিয়েতনাম $123 বিলিয়ন, এখানে জাপান, জার্মানি এরা সবাই আছে, ইন্ডিয়াও আছে প্রায় $50 বিলিয়ন। আর আমরা অনেক নিচে, কিন্তু তবুও সারপ্লাস আছে। সুতরাং এবং তারা এগুলিকে আইডেন্টিফাই করে বলছে যে এরা হচ্ছে ওয়ার্স্ট অফেন্ডার্স। হ্যাঁ, মানে এরা অফেন্ডার্স মানে কি, তাদের একটা ধারণা যে এই যে ট্রেড, এরা আমাদের সাথে ট্রেড সারপ্লাস রান করছে, এটার কারণ হচ্ছে যে আমরা তো আমাদের উদার করে দিয়েছি আমাদের বাজার। হ্যাঁ, আমাদের অ্যাভারেজ ট্যারিফ 3.5%। হ্যাঁ, আর এদের সব আমরা যখন এক্সপোর্ট করতে চাই এদের বাজারে, তখন এদের ট্যারিফ বেশি। কিন্তু ট্যারিফ ছাড়াও নন ট্যারিফ ব্যারিয়ার অনেক আছে। এবং বাংলাদেশকে আইডেন্টিফাই করেছে, ওদের যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অফিস আছে না, ইউএসটিআর এই 60টা দেশের কিন্তু একটা অ্যাসেসমেন্ট করেছে এখানে ট্রেড রেজিম কেমন। বাংলাদেশের ক্ষেত্রে ওরা বলছে 3টা সমস্যা। একটা হচ্ছে যে শুল্ক অনেক বেশি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এরা বলছে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা আছে, আইন আছে, সেটা WTOর আইন আছে, সেখানে বলছে যে এরা সব ভায়োলেট করে, ঠিকমতো ম্যানেজ করে। ওই যে কাউন্টারফেট প্রোডাক্টস বাজারে পাওয়া যায় না, এইটা একটা তাদের একটা আপত্তি আছে। আর তৃতীয়ত হচ্ছে ওরা বলছে এই যে রেগুলেটরি কত নিয়ম কানুন আছে, যে ইম্পোর্টেড যত রেগুলেশন আছে এগুলো কার্যকরী হয় না, এফেক্টিভ না, এগুলো ডিলে হয়। তারপরে করাপশন, এটাও বলছে করাপশন ইজ এ নন ট্যারিফ ব্যারিয়ার, তারা ওইটা ধরছে। সো বাংলাদেশকে আইডেন্টিফাই করেছে এজ এ, বাংলাদেশের যে বাণিজ্য নীতি আছে, ট্রেড রেজিমটা ওরা মনে করছে এটা টু রেস্ট্রিকটিভ। সো এখানে কতগুলো কাজ আছে।
এবং শুল্কর ব্যাপারে কিন্তু ওরা বলছে যে আন্তর্জাতিকভাবে যে WTOর কথা ছিল যে শুল্ক সবাই অনেক নামিয়ে আনবে, কিন্তু পারে না। বিভিন্ন ছলছুতায় মানে এক্সেপশন, কনসেশন, এসব, এই যে আমাদের যেমন LDC কনসেশন আছে, এইসব কারণে যেহেতু আমেরিকার শুল্ক অনেক কমিয়ে ফেলেছে, 3% নিয়ে আসছে, কিন্তু অন্য দেশে এটা হয়নি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। ওরা আরেকটা জিনিস যে ট্যারিফ বাইন্ডিং, WTOর একটা নিয়ম ছিল যে সবাইকে বলছে যে তোমরা ট্যারিফ বাইন্ড করে ফেলবে। বাংলাদেশ যেহেতু LDC ছিল, বাংলাদেশের কিন্তু ট্যারিফ বাইন্ডিং আমরা 200% রাখছি। ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টসে 200% বাইন্ডিং আছে, এগ্রিকালচার প্রোডাক্টসেও 200% বাইন্ডিং আছে। আর কতগুলো ট্যারিফ লাইন আছে, ধরুন আপনার ওই যে কাস্টমস কাউন্সিল যে 5000টা ট্যারিফ লাইন আছে, ওর মধ্যে আমাদের বোধহয় 11% হয়তো ট্যারিফ লাইনে আমাদের কতগুলো লোয়ার ট্যারিফ বাইন্ডিং আছে। মানে আমরা ট্যারিফ বাইন্ডিং মানে আমরা এই শুল্ক চেয়ে বেশি করতে পারবো না। কিন্তু ওইগুলি ওই 11% বাদ দিলে বাকি সবগুলো ট্যারিফ লাইনে আমরা 200 পর্যন্ত ডিউটি বাড়িয়ে ফেলতে পারি যে কোনো সময়। হ্যাঁ, তো সেটাও ওদের নজরে পড়ছে। তো ওরা এখন যখন আমরা যদি নেগোসিয়েশন করতে যাই, ওই ট্যারিফ বাইন্ডিংটাও নেগোসিয়েশনে আসবে, বলবে যে তোমাদের এগুলো ট্যারিফ বাইন্ডিং মানে তুমি আজকে তো তুমি আমাকে বলছো যে এটাকে 1% করে দিবে ক্যাপিটাল মেশিনে, কিন্তু তোমার বাইন্ডিং হচ্ছে 200%। যে কোনো সময় তুমি 200% উঠাতে পারো। সো ওইগুলি আলোচনায় এবং নেগোসিয়েশনে ওরা আসবে। কিন্তু স্যার আমরা কি এরকম, এই যে আমরা যে সুরক্ষার কথা বলছি, যে শিল্প সুরক্ষার নামে যে আমরা ট্যারিফ বসাচ্ছি, এটা আসলে কতদিন দিতে পারবো? এটা কি আসলে আমরা LDC থেকে বের হচ্ছি, এই অবস্থায় আসলে এটা কতদিন রাখা সম্ভব? ভালো প্রশ্ন। আসলে আমাদের কতদিন রাখতে পারবো সেটা মানে আনলিমিটেড, যে আমরা LDC গ্র্যাজুয়েট করলে আমাদের আর রাখতে পারবো না সেটা না। আসলে হচ্ছে আমাদের ট্যারিফ বাইন্ডিংটা কোথায়। আমরা যদি 200% যদি ট্যারিফ বাইন্ডিং করে রাখি, তাহলে আমরা 200% পর্যন্ত চলে যেতে পারবো। আসলে কি অনেকে মনে করে যে না, আমাদের গ্র্যাজুয়েশন করলে আমাদের যেটা করতে হবে, কাস্টম ডিউটিতে আমাদের সব কিছু আনতে হবে। এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো কিন্তু WTO রেকগনাইজ করে না। আপনার সবগুলো আপনি কাস্টম ডিউটিতে নিয়ে এসে 200% করেন, আপনি WTO নিয়মের মধ্যে আছেন। কিন্তু সেটা এখন আমেরিকা তো এখন আপত্তি করবে, মানে তুমি 200% ডিউটি করেছো আমাদের সাথে, আমরাও 200% করে দেবো। মানে মোট কথা হচ্ছে যে এটার কোনো নেই যে আমাকে 10 বছর পরে এগুলো কমাতে হবে। আমাদের যেটা সমস্যা হচ্ছে যে আমরা যে সাপ্লিমেন্টারি ডিউটি কতগুলো করে রেখেছি, এইখানে আমরা WTO কমপ্লায়েন্ট না। আপনাকে এই যে গ্র্যাজুয়েশন হওয়ার পরে যদি দেখা যায় যে সাপ্লিমেন্টারি ডিউটি আমরা যেভাবে দিচ্ছি, সেটা হচ্ছে ইম্পোর্টের উপরে সাপ্লিমেন্টারি ডিউটি বেশি আছে, ডোমেস্টিক লোকাল উপরে কম আছে। ইম্পোর্টের উপরে 45% আছে, লোকাল হয়তো 10%। এইটা WTOর যে একটা নিয়ম আছে MFN, মোস্ট ফেভার্ড নেশন, মানে সবাইকে সমানভাবে, ইম্পোর্টার আর ডোমেস্টিক প্রোডাকশনকে সমানভাবে ট্রিট করতে হবে। ইম্পোর্টের উপরে যদি সাপ্লিমেন্টারি দেওয়া হয় 45%, ডোমেস্টিকও 45% দিতে হবে। তো আমাদের এখানে সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে এই যে সম্পূরক শুল্ক যেটা বলা হয়, এইটা প্রায় 1500-1600 ট্যারিফ লাইনে আছে সাপ্লিমেন্টারি ডিউটি, কিন্তু এটা শতকরা 90% কিন্তু ইম্পোর্টের উপরে বেশি আছে, আর ডোমেস্টিক হয় 10% আছে, এরকম কম আছে। এইখানে আপত্তি আছে, যেটা অনেকে মনে করে যে LDC গ্র্যাজুয়েশন হলে আমরা কতদিন, এটা আপনার যে প্রশ্নটা ছিল কতদিন এটা এত উচ্চ শুল্ক। আসল সমস্যা তো হচ্ছে ওইখানে কাস্টম ডিউটিতে আপনি সাপ্লিমেন্টারি ডিউটিগুলো আপনি কাস্টম ডিউটিতে নিয়ে এসে 200% করেন, WTO নিয়মের মধ্যে কিন্তু এটা কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে অন্যান্য দেশ। এই যে এখন আমরা যেমন আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাচ্ছি, গত 26 বছরে 26টা দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার চেষ্টা হচ্ছে, একটাও হয়নি। যেটা হয়েছে ভুটানের সাথে এটা কোনো এটা তো আমি বলি একটা জোক। এই যে PTA, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, এটা নাইদার হিয়ার নর দেয়ার। এটা
আপনি 100টা প্রোডাক্ট সিলেক্ট করে বলছে আচ্ছা এইগুলিতে আমরা 0 ট্যারিফ, এটা আপনার 7,500 ট্যারিফ লাইন আছে, মিলিয়নস অফ প্রোডাক্ট আছে, আপনি ইউ হ্যাভ টু লিবারালাইজ অন দোজ অ্যাসপেক্টস। আচ্ছা, যে এখন সেটা হচ্ছে যে যেটা বলছিলেন যে এফটিএ এর কথা, যে এফটিএ কেন হচ্ছে না? এফটিএ হচ্ছে না বিকজ আমাদের ট্যারিফ, আমরা এফটিএ কার সাথে করব? ভুটানের সাথে এফটিএ করে তো কোনো লাভ নেই। আমাদের এফটিএ করা উচিত একটা বড় দেশের সাথে, লেটস জাপানের সাথে, আর না হলে একটা বড় রিজনের সাথে, যেমন আসিয়ান বা আরসেপ বা ইউরোপিয়ান ইউনিয়ন। তাহলে আমাদের অনেক লাভ আছে, এরকম মার্কেট অ্যাক্সেস আসবে। কিন্তু আমরা আমাদের প্রথম ধাক্কাটা এফটিএ করতে গিয়ে বলবে যে আপনার তো ট্যারিফ, আপনি তো আছেন এখানে, আমাদের এই আসিয়ানের ট্যারিফ তো 5% চলে গেছে, বা 5% বা কম। সো জাপানের সাথে, জাপান এখন ইন্টারেস্টেড আছে, তারা বলছে যে আমরা তোমাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাই। তারা তো এখন বলছে যে আচ্ছা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হলেও একটা একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করবেন। ফ্রি ট্রেড মানে হচ্ছে জিরো ট্যারিফ ইমিডিয়েটলি না হলেও স্ট্যাগার্ডভাবে আস্তে আস্তে করে ট্যারিফকে কমিয়ে নেওয়া আসা। কিন্তু আমাদের প্রথম বাধা ওইখানে, যে আমাদের ট্যারিফ যেখানে আমরা বলি আমাদের যে প্রোটেক্টিভ ট্যারিফের একটা হিসাব করি সেটা হচ্ছে 28% এখন, আর সব ট্যাক্স যদি আমরা ধরি ইম্পোর্টের উপরে সেটা অ্যাভারেজ হচ্ছে 54%। সো আমি জাপানের সাথে আমি কি করব? জাপান আর আরসেপ বলেন বা আসিয়ান বলেন, ওখানেও অ্যাভারেজ ট্যারিফ এখন 5% চলে আসছে, এবং ওদের ভেতরে 5%, বাইরের জন্য বোধহয় অ্যাভারেজ 7-8% হবে, বেশি না। সো ওরা তো প্রথমে বলবে তো আপনার তো শুল্ক তো কমাতে হবে। আবার শুল্ক কমাতে গেলে আমাদের এনারা বলেন যে যারা এটা নেগোশিয়েট করতে যায়, আমাদের প্রাইভেট সেক্টর তো চায় না। প্রাইভেট সেক্টর বলছে দরকার নেই আমাদের ফ্রি ট্রেড, আমাদের শুল্ক কমাতে দেখুন। সো এই শুল্ক নিয়ে আসেন, আমাদের এই যে সংরক্ষণ সুরক্ষার জন্যে যে শুল্ক, এইটা তো আমাদের আজকে 53 বছর হয়ে গেছে। এমনকি বিস্কিটের উপরে আমরা এখনও আমাদের হিসাবে 75% মানে শুল্ক দিয়ে রাখছি, প্রোটেক্টিভ শুল্ক। এটা 200% ছিল, আস্তে আস্তে নেমে আসছে। তো আমরা এই সুরক্ষণ বা সুরক্ষা নীতি, যেটাকে আমরা প্রোটেকশন বলি, সেটার একটা জাস্টিফিকেশন হয় যে আপনি প্রথমে যখন কম্পিট করতে যান আপনার অসুবিধা আছে। যেমন আমরা এখন এয়ার কন্ডিশনার বাড়াচ্ছি, রেফ্রিজারেটর বাড়াচ্ছি, এটা নতুন শিল্প, এগুলোকে প্রোটেকশন দেওয়া যাবে, কিন্তু একটা টাইম বাউন্ড। প্রোটেকশন হ্যাজ টু বি টাইম বাউন্ড, পারফরমেন্স বেসড, যে আপনার একটা সময় দিতে আছে, 10 বছর আপনাকে দেই, 15 বছর দেই, কিন্তু চিরদিনের জন্য যদি সুরক্ষার মানে নীতি ফলো করা হয় তাহলে এটা যুক্তিসঙ্গত না। কারণ এটা করলে হবে কি, আন্তর্জাতিক বিশ্ববাজারে আমরা কখনো রপ্তানি করতে পারবো না। এইসব শিল্পগুলো রপ্তানিযোগ্য বা মানে যেটাকে বলে কম্পিটিটিভ হবে না। কিন্তু আমরা যে বছরের পর বছর শুনছি যে আমরা উন্নত দেশ হয়ে যাচ্ছি, আমরা খুব ভালো করছি, কিন্তু আমাদের শিল্প খাত সেইভাবে আসলে কম্পিটিটিভ কেন হচ্ছে না? এটার একটা দুই রকম, একদিকে হচ্ছে মানে এটা কিন্তু রেডিমেড গার্মেন্টে আমরা তো আমরা আফ্রিকান কান্ট্রিজে রপ্তানি করছি, আমরা করছি পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে, ইউরোপে, আমেরিকাতে। তাহলে এই যে গার্মেন্ট শিল্প, এইটাতে কেমনে আমরা প্রথম থেকেই রপ্তানি করা আরম্ভ করেছি। এটা তো রপ্তানি শিল্প হিসেবেই আমাদের আরম্ভ হয়েছে, এখনও শুধু আরম্ভ না, এখনও আমরা পৃথিবীতে 2 নম্বরে আছি। তাইলে এখানে পারলাম কী করে? এইখানে হচ্ছে আমাদের বাণিজ্য নীতির একটা ডুয়ালিস্টিক, 2 রকম বাণিজ্য নীতি আমাদের আছে। একটা নীতি হচ্ছে গার্মেন্ট শিল্পের জন্য, যেটা উদার নীতি, যেটা ফ্রি ট্রেড, একটা ফ্রি ট্রেড চ্যানেল আছে গার্মেন্টের জন্য। আমরা কোনো ডিউটি ফ্রি আমদানি করতে পারে এবং ডিউটি ফ্রি রপ্তানিও হচ্ছে। হ্যাঁ, সেটা আমরা অন্য খাতের জন্য দিচ্ছি না। অন্য খাতের জন্য এটা না দিলে এক্সপোর্ট করতে পারে। তাহলে আমি এখন আসি যে কেন গার্মেন্টকে যে ডিউটি ফ্রি ইনপুট আনতে দেওয়া হয়, মানে কাঁচামাল ইন্টারমিডিয়েট কেন দেওয়া হয়? এটার একটা অর্থনৈতিক একটা কারণ আছে। এটা হচ্ছে আপনাকে, আমরা তো অনুন্নত দেশ ছিলাম তখন, যখন 80 দশকে যখন গার্মেন্ট শিল্প আরম্ভ হয়েছে, আমাদের 90%
কাঁচামাল সব আমদানি করতে হতো। আমরা যদি ডিউটি ফ্রি ইম্পোর্টেড ইনপুট না পেতাম তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড হতো না। গার্মেন্টে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কিসে ছিল? গার্মেন্ট মেকিং যেটা, সেটা হচ্ছে কাটিং অ্যান্ড ওই যে সিএমটি যেটা বলে, ওইখানে আমাদের যেহেতু ওই প্রসেসটা লেবার ইন্টেন্সিভ, শ্রমঘন প্রসেস, সেইখানে আমাদের অন্যান্য দেশের তুলনায় অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, এখনও সেটা আছে। সো ওইখানে ওই অ্যাডভান্টেজটা নিতে হলে আমাকে আন্তর্জাতিক বাজারে একটা লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। সেই জন্যে হচ্ছে ওই ডিউটি ফ্রি ইম্পোর্টেড ইনপুটের ব্যবস্থা, বন্ডেড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। যেহেতু আমাদের একটা শুল্ক, আমরা হাই ট্যারিফ রেজিম আমাদের, এইখানে কোনো রপ্তানি হবে না যতক্ষণ পর্যন্ত আমদানি শুল্ক, যেগুলো বিশেষ করে ইন্টারমিডিয়েট গুডস, কাঁচামাল, এগুলির যদি জিরো ট্যারিফ না করা হয়। তো সেই জন্যেই গার্মেন্টকে ওই সুযোগটা দেওয়া হয়েছে। এটা একটা বিরাট ইনোভেশন বাংলাদেশের জন্য। ওটা না হলে আমরা গার্মেন্টে কোথাও যেতে পারতাম। প্রশ্ন হচ্ছে তাহলে এটা আমরা কিন্তু আমরা প্রায় 1400 থেকে 1500 নন গার্মেন্ট প্রোডাক্ট কিন্তু রপ্তানি করে থাকি, কিন্তু এগুলো খুব কম, $1 মিলিয়ন, বেশিরভাগই $1 মিলিয়ন কম, আর এগুলি বাড়ছে না। তো কেন বাড়ছে না? তার কারণ এই নয় যে আমরা তো শুধু গার্মেন্টে কম্পিটিটিভ, অন্যগুলোতে আমরা কম্পিটিটিভ না। দ্যাট ইজ এ রং আইডিয়া। আমরা এটা রিসার্চ করে দেখেছি। আমরা এই যে 1400-1500টা নন গার্মেন্ট প্রোডাক্ট আমরা রপ্তানি করি, এইগুলি অন্তত আমরা 500টা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে ভালো। আমাদের যেই টেকনিক দিয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা বোঝা যায়। কিন্তু কেন এগুলো আমরা রপ্তানি করতে পারছি না বেশি? তার বড় কারণ হচ্ছে আমাদের যে বাণিজ্য নীতিটা আছে, সেই নীতিটা রপ্তানিকে ডিসকারেজ করে এবং দেশীয় বাজারে বিক্রি করার জন্য এনকারেজ করে। এই যে অ্যান্টি এক্সপোর্ট বায়াস বলে আপনি আমাকে কথাটা মনে করিয়ে দিন। আমাদের এই বাণিজ্য নীতিটা রপ্তানির পক্ষে না, আমাদের দেশীয় বাজারে বিক্রি করার পক্ষে। কিন্তু মাইন্ড ইউ, দেশীয় বাজারে বিক্রি করা কোনো খারাপ কাজ নয়। দেশীয় বাজার তো আপনার লাগবে, দেশীয় বাজারে তো বিক্রি করতে হবে। কিন্তু দেশীয় বাজারে যদি বিরাট শুল্ক দেওয়াল করে দেশীয় বাজারে বিক্রি করেন, সেটা তো বেশি মানে চিরদিনের জন্য এটা ফলপ্রসূ হবে। কিন্তু স্যার, এই কোন জায়গাগুলোতে আমাদের নীতিটা এইরকম, সেটা একটু বলবেন কিনা? আমি খুব সিম্পল এক্সাম্পল, জুতার শিল্প। ভিয়েতনাম গত 10 বছরে এখন প্রায় $20 বিলিয়ন জুতা এক্সপোর্ট করার, কিন্তু 10 বছর 15 বছর আগে ভিয়েতনাম জুতার বাজারে কিছুই ছিল না। বাংলাদেশ কিন্তু এই জুতার ইন্ডাস্ট্রিটা আন্তর্জাতিকভাবে একদম আমাদের পোশাক শিল্পের ইন্ডাস্ট্রি একই রকম। এটাকে বলে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। বড় বড় ব্র্যান্ড নেম কোম্পানি আছে, ওরা চায়নাতে যায়, ভিয়েতনামে যায়, বাংলাদেশে আসে, এখানে অর্ডার দেয়, তারপরে কাপড় তৈরি হয়। ঠিক তেমনি জুতোর ক্ষেত্রেও একই সিস্টেম। ওদের কোনো ফ্যাক্টরি নেই। এই নাইকি বলেন, অ্যাডিডাস বলেন, আর রিবক বলেন, এদের কোনো ফ্যাক্টরি নেই। এরা এই ভিয়েতনামে যাচ্ছে, চায়না যাচ্ছে, বাংলাদেশেও আসবে। কিন্তু বাংলাদেশে এখন যে জুতার রপ্তানিটা ইদানিং কিন্তু বিশেষ করে আমেরিকার বাজারে জুতার রপ্তানি, যারা রপ্তানি করছেন তার 20% 30% করে প্রত্যেক বছর বাড়ছে। এখন জুতার মতো আরও কতগুলো শিল্প আছে, প্লাস্টিক শিল্প, এগুলো আছে। এখানে হয় কি, আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু ভালো আছে, কিন্তু ওই যে আমি বললাম যে আমাদের রপ্তানিকে আমরা এখনও উৎসাহ দিচ্ছি দেশীয় বাজারে বিক্রি করার জন্য, কারণ এখানে প্রফিট অনেক বেশি। যেই জুতো এখানে আপনার গুলশান অ্যাভিনিউতে 5,000 টাকায় বিক্রি হয়, সেই জুতো এক্সপোর্ট করতে গেলে ওটা 1200 টাকা নাকি দাম হয়। তার মানে বাংলাদেশে আসলে প্রাইস লেভেলটা বেশি। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ ফর কনজিউমার গুডস। এটা আপনি আমাকে বিশ্বাস করেন। কেন? এই যে আমাদের উচ্চ শুল্ক রাখছি বেশি, সবগুলো যে যেটা কনজিউমার গুডস,
মানে আমরা ওটা ইম্পোর্ট করতে দিচ্ছি না, ইম্পোর্ট করতে দিচ্ছি হাই শুল্কে। তার অর্থ যে আন্তর্জাতিক বাজারে যে দাম আছে তার চেয়ে আমাদের দেশের বাজারে দামটা এত বেশি। সো আমাদের আমাদের ভোক্তা, সাধারণ ভোক্তারা এই এই কনজিউমার গুডসের জন্যে আমাদের যে সারা বছরে আমরা যে পরিমাণ টাকা খরচ করি আন্তর্জাতিক দামের চেয়ে এটা আমরা আমাদের রাফ হিসাবে 15 থেকে 20 বিলিয়ন ডলার বেশি। মানে আন্তর্জাতিক, সেজন্য বাংলাদেশ কিন্তু ইজ এ ভেরি হাই কস্ট কান্ট্রি। আপনি আমাদের পাশের দেশেই যান, ভারতের জিনিসপত্রের দাম অনেক কম, আমাদের বেশি, কারণ আমাদের শুল্কটা বেশি। আর আপনি যে কোনো আপনি ভিয়েতনামে যান, আমেরিকাতে যান, আমেরিকাতে আপনি দেখবেন অনেক কাপড় চোপড় আমাদের চেয়ে অনেক সস্তা পাওয়া যায়। আমাদের দেশের লোকজন বিদেশে গিয়ে জুতা কিনে, কাপড় কিনে, কেন? শুধু ভালো জিনিস পায় না, দামও কম। দামটা কম তার কারণ আন্তর্জাতিক দাম যা আছে, বিশেষ করে এই কনজিউমার গুডসের, সেই তুলনায় আমাদের এখানে কনজিউমার গুডসের দাম, কারণ আমাদের, আমি বললাম না, আমাদের টোটাল যে বাণিজ্য উপরে আমাদের যে শুল্ক আছে সব মিলে অ্যাভারেজ গড় পড়তে হচ্ছে 54%। আর যেগুলো প্রোটেক্টিভ ডিউটি আছে সেগুলোতে ট্রেড ট্যাক্স আরও বেশি, 75 থেকে 100%। তার মানে স্যার ট্যারিফ যদি কমে তাহলে কিন্তু আমাদের ভোক্তারাও উপকার পায়। এটা অবশ্যই। সেখানে দি অনলি প্রবলেম হচ্ছে দুই প্রবলেম। এক হচ্ছে জাতীয় রাজস্ব বলবে আমাদের ইনকাম কমে যাচ্ছে, রেভিনিউ কোথায় আসবে। আর যারা সুরক্ষা চায়, চিরদিনের জন্য সুরক্ষা চায়, তারা এসে মানে মন্ত্রী সাহেবের কাছে আসবে, এনবিআরে আসবে, এসে আচ্ছা, এখন কথা হচ্ছে যে কিন্তু আমাদের করণীয় কি? এই শুল্ক দিয়ে যদি সুরক্ষা করতে হয়, এটাকে একটা টাইম লিমিট, টাইম বাউন্ড করতে হবে। আপনি 10 বছর করেন, 20 বছর করেন, কিন্তু বলবেন যে ভাই এই 20 বছরের পরে কিন্তু তুমি আর এটা পাবে না। আমরা আস্তে আস্তে, একদম ইমিডিয়েটলি শুল্ক কমিয়ে দেওয়াটা ঠিক হবে না, কিন্তু আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি কমে। এই গত 20 বছরে আমি দেখি কোনো গ্র্যাজুয়ালি কমেনি, কিচ্ছুই কমেনি। গত 20 বছরে কিচ্ছুই হয়নি। সো এটা পলিসি হতে পারে না। আমাদের এখানে একটা বিরাট একটা সমস্যা রয়ে গেছে। আমাদের যে ট্যারিফ পলিসি হয়েছে খুব শিগগির, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একদম ন্যাশনাল ট্যারিফ পলিসি 2023 যেটা, এটার মধ্যে এই সব বিষয় আছে এবং এখানে রেকমেন্ডেশনও আছে। এবং আমাদের যে এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি বলে একটা জিনিস আছে, STS, এর মধ্যে কিন্তু একদম মানে প্রায়োরিটি দেওয়া আছে যে ট্যারিফ রেশনালাইজেশন করতে হবে। আমাদেরকে দুই কারণে ট্যারিফ রেশনালাইজেশন করতে হবে। একটা তো আমি বলেছি যে WTO কমপ্লায়েন্ট, এই যে সাপ্লিমেন্টারি ডিউটি, এগুলি, এমনকি ভ্যাটও যেটা আছে, ভ্যাটেরও আমরা দেখলাম যে প্রায় 750 ট্যারিফ লাইনের ভ্যাট কিন্তু নন কমপ্লায়েন্ট। আপনার ইম্পোর্টের উপরে 15% আছে, ডোমেস্টিকের উপরে 5%, 10% করেছে। ওটা ভ্যাট হচ্ছে যেটাকে আমরা বলি ট্রেড নিউট্রাল ট্যাক্স। আপনি ইম্পোর্ট এবং ডোমেস্টিকের সবার জন্য সমান রাখতে হবে। তো এই একটা বিষয় আছে যে আমরা এখানে আমাদেরকে করতে। আরেকটা অন্য বিষয় হচ্ছে যে আপনাকে এই যে আমাদেরকে রপ্তানিমুখী আমাদেরকে বাণিজ্য তৈরি করতে হবে। রপ্তানিমুখী উন্নয়নের একটা স্ট্র্যাটেজি আমাদের আছে, কিন্তু কার্যকরী হচ্ছে না। এই রপ্তানিমুখী উন্নয়নের জন্য আমাদের শুল্ক একটা বিরাট বাধা হয়ে আছে। আমাদের শুল্ক নীতি যেটা আছে, এটা আমাদের রপ্তানিমুখী উন্নয়নের জন্যে একটা বাধা, বড় বাধা। সেখানে আমাদেরকে রেশনালাইজ করতে হবে। এখন এই সামনের বাজেটে আমি আশা করছি যে সরকার এখন সিরিয়াস, যে এখন আর ওই আগে হতো কি, গত বছর দেখেছি, হ্যাঁ আমরা সাপ্লিমেন্টারি 200 ট্যারিফ লাইনে সাপ্লিমেন্টারি ডিউটি কমিয়ে দিয়েছি। আসলে কি করছে জানেন? আমরা রেডিমেড গার্মেন্ট, আমরা হচ্ছে পৃথিবীর মানে 2 নম্বর এক্সপোর্টার। আর রেডিমেড গার্মেন্টে আমাদের সুরক্ষা শুল্ক রয়েছে 75%, সেখানে সাপ্লিমেন্টারি ডিউটি পর্যন্ত আছে। সো ওরা 200 ট্যারিফ লাইনে গার্মেন্টে সাপ্লিমেন্টারি ডিউটি 200 ট্যারিফ লাইনে কমিয়ে দিয়েছে। এটা ইটস এ জোক, অনেস্টলি স্পিকিং। এটা আমার একটা দেশ, একটা জাতির, আমরা কি এত সব মানে এখানে কি বোঝার কোনো লোক নেই নাকি? সো এটা গত বছর হয়েছে, মানে গত বছর বাজেটে
সো এই বছরে এগুলি সব বলা হয়েছে, সব ওনাদের কাছে হিসাবপত্র দেওয়া আছে, ডেটা দেওয়া আছে। এবার ওনারা, আমি আশা করছি যে ওনারা যা বলবেন সত্য বলবেন, ট্রান্সপ্যারেন্টলি বলবেন এবং ট্রান্সপ্যারেন্টলি করবে যে আমরা এইটুকু করতে পেরেছি, এইটুকু করতে পারছি না। এইটা আমি আশা করছি যে এখন যারা আছেন জাতীয় রাজস্ব বোর্ডে এবং অর্থনৈতিক নীতির যারা দেখছেন, ওনারা আমাদের সবাইকে মানে বুঝিয়ে দেবেন যে ওনারা কি করতে পেরেছেন। সব কিছু করতে পারবেন না এক ধাক্কায়, সেটা আমরা বুঝি, কারণ আমাদের অনেক সংস্কার করার মানে ইয়েটা দায়িত্ব জমে গেছে, বিরাট জমে গেছে। সুতরাং এখন সব কিছু করা যাবে না, মানে যতটুকু করবে এটা যেন হলিস্টিক ওয়েতে এবারের বাজেটে হয়। অ্যাবসলিউটলি, দ্যাট ইজ হোয়াট। থ্যাংক ইউ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।